প্রিয় ছাত্রছাত্রীরা, ভেক্টরের 4 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত। অলরেডি ভেক্টরের 3টে ক্লাস হয়ে গেছে এবং আমরা ভেক্টরের যোগের দুটো নিয়ম, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা সামান্তরিক সূত্র, সেগুলো শিখে ফেলেছি। তার সাথে সাথে বহুভুজ সূত্র সম্পর্কেও আমাদের জ্ঞানটা আমরা পেয়ে গেছি। তো এবার পরবর্তী বিষয় ভেক্টরের বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ছোটোবেলায় আমরা বিয়োগ শিখেছিলাম সংখ্যাগুলোর মধ্যে। ভেবে নিতে পারো সেগুলো যেন স্কেলারের বিয়োগ। তো সেখানে ব্যাপারটা কেমন ছিল, একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। 5 বিয়োগ 2 সমান কী হয়েছিল? সোজা কথা 3। ক্লাস 11-এ আর এই উদাহরণটা দেওয়া খুব একটা মানায় না যে এখন 5 বিয়োগ 2 সমান 3 শিখতে হবে। আচ্ছা, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে এই বিয়োগটা আর আমি আলাদা কোনো নিয়মে শিখব না। বিয়োগটা শিখব যোগেরই নিয়মে। কেমন? যদি আমি এরকম লিখি 5 যোগ -2 সমান 3, তাহলে খেয়াল করো মাঝখানে কিন্তু আসলে যোগ করলাম। তবে স্কেলারের বেলায় এই লেখাটার কোনো গুরুত্ব নেই, কারণ ব্র্যাকেট ভাঙলেই সেই 5 বিয়োগ 2 করতে হচ্ছে। কিন্তু ভেক্টরের বেলায় এই লেখাটার দারুণ একটা গুরুত্ব আছে। সেটা কেমন? ধরো আমি এ ভেক্টর থেকে বিয়োগ করব বি ভেক্টরকে। তো যদি আমি লেখাটা এমন লিখি যে এটা সমান এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাহলে কিন্তু লেখাটার একটা অর্থ দাঁড়ায়। কেমন ধরনের অর্থ দাঁড়ায় দেখো। এ ভেক্টর নাই বুঝলাম, এবার বি মাইনাস বি ভেক্টরটা কি? আসলে এই যে বি ভেক্টর, এর বিপরীত ভেক্টর হলো মাইনাস বি ভেক্টর। তার সাথে কিন্তু আলটিমেটলি আমি যোগই করছি। তাহলে ভেক্টরের বেলায় বিয়োগের জন্য আর আমরা আলাদা কোনো নিয়ম তৈরি করব না। আমরা যোগের নিয়মগুলোই বিয়োগের নিয়মে অ্যাপ্লাই করব। শুধুমাত্র একটা জায়গা আমরা পাল্টে নেব। কোন জায়গা? যে ভেক্টরটাকে বিয়োগ করতে হয়েছে, এখানে কোন ভেক্টরকে বিয়োগ করতে হয়েছে? দেখো, বি ভেক্টরকে বিয়োগ করতে হয়েছে। তো যে ভেক্টরটাকে বিয়োগ করতে হয়েছে তারই বিপরীত ভেক্টরটাকে আমরা খুঁজে নেব, দিয়ে যার থেকে বিয়োগ করার কথা তার সঙ্গে কী করব? আসলে যোগ করব। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী লিখছি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এই মাইনাস বি ভেক্টরটা আসলে কি? বি ভেক্টরের বিপরীত ভেক্টর। তো চলো ছবির মাধ্যমে ব্যাপারটা ভালো করে বুঝে নিই। তো ধরো এটা এ ভেক্টর, পি কিউ রেখাটার দৈর্ঘ্যই হচ্ছে এ ভেক্টরের মান। আর ধরো এটা বি ভেক্টর, ধরলাম এটা আর। এদের মাঝে কোণ ধরে নিলাম থিটা। করতে হবে আমাকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার জন্য আমি কি করলাম? এই যে উপরের যে টেকনিকটা দেখালাম তোমাদের, সেই টেকনিকে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা বানিয়ে নিলাম। তাহলে এই যে নতুন ভেক্টরটা আঁকলাম, ধরো এটা এস, এই নতুন ভেক্টরটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এইবার আমাদের কর্তব্য কি? এইবার কর্তব্য এই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরটা যোগ করে দেওয়া, মানে ওদের লব্ধি বা রেজাল্ট্যান্টটা বার করা। তার জন্য আমরা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম লতে চলে যাব। দেখো সামান্তরিক বানিয়ে ফেলেছি। এবার ওই ভেক্টর দুটো যে বিন্দু থেকে কাজ করছে, সেখান থেকে যে কর্ণটা ডায়াগোনালটা আঁকলাম। তাহলে এই কর্ণটা কি বোঝাচ্ছে? নাম দিলাম এটার আর ভেক্টর। তো এই কর্ণ বরাবর যে ভেক্টর, সেই আর ভেক্টরটা আসলে কি বোঝাচ্ছে? আর ভেক্টরটা বোঝাচ্ছে এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যোগফল, অর্থাৎ এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। সেটা মানেই তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে দেখতেই পাচ্ছ ভেক্টর যোগ করার নিয়মের সাহায্যে কিন্তু আমি বিয়োগটা করে ফেলতে পারছি। এবার চলে আসি আর এর মান, দিক, এই সব বিষয়গুলোই। দেখো, উপরের এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে নিচের এই অ্যাঙ্গেলটা কত হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই নিচের অ্যাঙ্গেলটা আমি পাশে লিখছি 180 ডিগ্রি মাইনাস থিটা।
আর দিকের জন্য ধরে নাও এই আর ভেক্টরটা কিউ এই এ ভেক্টরের সঙ্গে ধরো ফাই কোণ করেছে। তাহলে উদ্দেশ্য হবে, আমি বারবার আর ভেক্টর বলে ফেলেছি, লিখেছি আমি আর1 ভেক্টর। উদ্দেশ্য হবে আর1 ভেক্টরের মান ম্যাগনিটিউড অর্থাৎ আর1 বার করা এবং আর1 ভেক্টরের দিক বোঝানোর জন্য এই ফাই কোণটা বার করা। তো মান কি করে বার করব, তার জন্য সামান্তরিক সূত্রেও যেভাবে আমরা মান বার করেছিলাম সেটাই লিখছি। আর1 ভেক্টরের মান আর1 সমান কি রুট ওভার এই যে ভেক্টর এ ভেক্টর তার মান, সেটা আমি কি লিখব, শুধু এ লিখব, তাহলে এ স্কোয়ার যোগ এই যে মাইনাস বি ভেক্টর তার মান। কখনোই এটাকে ভেবো না যে এই মানটা মাইনাস বি নয়, মানটা কিন্তু বি। মাইনাস বোঝা যাচ্ছে দিকটা ওই বি ভেক্টরের উল্টো দিক, কিন্তু মাইনাস বি ভেক্টরের মান কত সেটাও কিন্তু বি। তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab কস, এবার অ্যাঙ্গেলটা কত দেখো এখানে লিখেছে, অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা। কখনোই অ্যাঙ্গেলটা থিটা লিখব না, কারণ আমি এখানে যোগটা করছি এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে না, এখানে যোগ করছি এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মাঝে, তাদের মাঝে অ্যাঙ্গেল কিন্তু 180 মাইনাস থিটা। তো এটা করলে উত্তরটা কি হচ্ছে, খুব সহজ, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। দেখো কস 180 মাইনাস থিটা সমান কি হয়, মাইনাস কস থিটা হয়। তাহলে হয়ে গেল মাইনাস 2ab কস থিটা। আর1 সমান, এটা কিন্তু মান বেরোলো। এখানে আর1টাও ভেক্টর নয়, এও ভেক্টর না, বিও ভেক্টর না। আর1টা হচ্ছে আর1 ভেক্টরের মান, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে দেখো যোগের ফর্মুলাতে যখন এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল ছিল থিটা, তখন যোগের ফর্মুলায় মানটা লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট কী বেরোতো, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab কস থিটা। আর এখন যখন এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে কোন সেই থিটাই আছে কিন্তু বিয়োগ করছি, তখন উত্তর কী বেরোলো, একই রকম উত্তর, কিন্তু এই জায়গাতে একটা মাইনাস আসলো। তাহলে আশা করি তোমরা বের করতে পারবে বিয়োগফলটা। এইবার দিকের জন্য সেই একই নিয়মে আবার যাব। আমি ফাই অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি, ট্যান ফাই সমান কী লিখতে পারি দেখি। ট্যান ফাই সমান, তোমাদের পাশের বাড়ি শিখিয়েছিলাম, পাশের বাড়ি কনসেপ্টটা আশা করি ভোলোনি। তো বিগত ভিডিওতে যে পাশের বাড়ি কনসেপ্ট শিখেছিলাম সেখান থেকে আমি এখানে আবার একই কনসেপ্ট ইউজ করছি। দেখো এই আর1 ভেক্টর ফাই অ্যাঙ্গেলটা করেছে কার সঙ্গে না, এ ভেক্টরের সঙ্গে। তাহলে এ ভেক্টর হচ্ছে পাশের বাড়ি, তাহলে ফর্মুলাতে আগে একে নেব না, আগে কাকে নেব, বিকে, মানে মাইনাস বি ভেক্টরকে। তো মাইনাস বি ভেক্টরের মান কত, বি। তাহলে আমার ট্যান ফাই সমান হয়ে গেল বি সাইন, এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা বাই, এবার পাশের বাড়িকে নেব, তাহলে এ প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা করলে অ্যান্সারটা কি আসছে, বা ফাই সমান কি হচ্ছে না, ট্যান ইনভার্স, উপরে দেখো বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটাই হয়, তোমরা জানো। আর নিচে এ প্লাস, একটু ভুল বলছি, কস 180 ডিগ্রি মাইনাস থিটা হয় মাইনাস কস থিটা, তাহলে এ মাইনাস বি কস থিটা। তাহলে এই হয়ে গেল অ্যাঙ্গেলের বিষয়টা। তাহলে দেখো যোগের ফর্মুলার মতোই থাকলো, শুধু আলাদাটা কোথায় হলো, এই দুই জায়গায়, এখানে মাইনাস এসছে আর এখানে মাইনাস এসছে। তাহলে আশা করি তোমরা বেশ ভালোভাবেই বুঝে গেছো যে ভেক্টরের বিয়োগটা কিন্তু ভেক্টরের যোগের নিয়মেই করে ফেললাম। হ্যাঁ, একটু একটু ফর্মুলায় পরিবর্তন আসলো, ফর্মুলাগুলো মুখস্থ করে নিয়ে এই বিষয়ক যে সব নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো কিন্তু একেবারে সেগুলোকে কায়দা করে ফেলতে হবে। তো সে বিষয়ে পরে আসছি। তবে এই যে ছবিটা আঁকিয়েছি, এই ছবি থেকে তোমাদের আমি আরেকটা বিষয় বোঝাতে চাইছি, সেটা একটু দেখে নাও। আমি আবার এ ভেক্টর ও বি ভেক্টর দুটোকে আঁকছি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আচ্ছা, যদি আমরা করতে চাই এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাহলে সেই সামান্তরিক সূত্র, সামান্তরিক কমপ্লিট করো, ছেদ বিন্দু থেকে কর্ণটা আঁকো, এই কর্ণটাই হবে ওদের লব্ধি
বা যোগফল বা রেজাল্ট্যান্ট। আর যদি করতে চাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে প্রথমে মাইনাস বি ভেক্টরটাকে আঁকো। বুঝতেই পারছো, ঠিক সমান দৈর্ঘ্যের উল্টো দিকে রেখাটা টানতে হবে, দিয়ে আবার সেই এ ভেক্টরের সঙ্গে সামান্তরিকটা কমপ্লিট করো। কর্ণ আঁকো ছেদবিন্দু থেকে, এটা হবে ওদের কি, ওদের বিয়োগফল, নাম দিলাম R1 ভেক্টর। একটা জিনিস খেয়াল করো, উপরের যে সামান্তরিকটা ছিল তার অন্য কর্ণটা আমি আঁকছি এবং এই দিকেই ভেক্টর সাইন দিচ্ছি। খেয়াল করো, এই যে চতুর্ভুজ, আমি নাম দিয়ে দিচ্ছি চতুর্ভুজটার PQRS, এই চতুর্ভুজটা খেয়াল করো। দেখো PQRS সমান, কেন PQRS সমানের কথা নাই, বাদ দিলাম। প্রথমে আসি, দেখো PQRS এরা পরস্পর সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ এই নিচের দিকে আরএসটা দেখো এই উপরের বাহুটাকে বাড়িয়েই করেছি, তাহলে সমান্তরাল তো হবেই। এবার সমানের ব্যাপারটায় আসি, দেখো এই এদিকেও সামান্তরিক আঁকিয়েছিলাম নিচে, তাহলে আরএস আর এই মাইনাস বি ভেক্টরের যে বাহুটা, এই দুটো সমান। আবার মাইনাস বি ভেক্টরের মান আর বি ভেক্টরের মানও সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এর সঙ্গে এ সমান। ফলে আলটিমেটলি কি, এই দুটো বাহু মানে PQ আর RS পরস্পর সমানও হয়ে গেল, সমান্তরালও হয়ে গেল। তাহলে এই যে PQRS, এই যে সামান্তরিক, এই যে চতুর্ভুজটা, এটা কি হয়ে গেল? এটা অবশ্যই একটা সামান্তরিক। তাহলে অন্য দুটো বাহু মানে QR আর PS এরাও পরস্পর সমান ও সমান্তরাল হয়ে গেল। তাহলে আলটিমেটলি বুঝতে পারলাম PS আর QR এরা পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই যে বিয়োগফলটা প্রকাশিত হয়েছিল PS বাহু দিয়ে, তাহলে ওদিকে কিউ থেকে আরের দিকে যদি ভেক্টর সাইন দিই, দেখো এই PS ভেক্টর আর QR ভেক্টর কিন্তু পরস্পর সমান ভেক্টর হয়ে যাচ্ছে, মানে সমান দিক একই, সেই কারণে। তাহলে PS বাহুটা যদি R1 ভেক্টরকে মানে দিকে প্রকাশ করে, একই কারণে QR বাহুটাও ওই R1 ভেক্টরকেই মানে ওদিকে প্রকাশ করবে। এটা যেই পেয়ে গেলাম, এবার তুমি নিচের এই সামান্তরিকটাকে ভুলে যাও, উপরের সামান্তরিক নিয়ে ভাবো। তাহলে সেখানে কি পেলাম? সেখানে পেয়েছি এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের দিয়ে যে সামান্তরিকটা বানালাম, সেখানে এ আর বি ভেক্টরের ছেদবিন্দু মানে বাহুদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কর্ণটা আঁকিয়েছিলাম, সেটা কাকে প্রকাশ করছে? ওদের লব্ধিকে। আর অন্য কর্ণটা প্রকাশ করছে ওদের অন্তর্ফলকে, মানে R1 ভেক্টরকে। তাহলে দেখো এই বাহুটা প্রকাশ করছে R1 ভেক্টরকে। R1 ভেক্টর মানে কি? A মাইনাস বি। অভিমুখ দেখো এ ভেক্টরের মুখের দিকে, আর যদি B মাইনাস এ করতাম, অভিমুখটাকে কি উল্টে দিতাম। তাহলে এইবার আমরা নতুন একটা জিনিস জানতে পারলাম। দেখো একটা সামান্তরিকেরই দুটো কর্ণেরই গুরুত্ব আছে। ভেক্টরদ্বয় ছেদবিন্দু থেকে যে কর্ণটা আঁকিয়েছি সেটা ওদের লব্ধিকে প্রকাশ করে, আর অন্য কর্ণটা ওদের অন্তর্ফলকে প্রকাশ করে। তাহলে আশা করি বিয়োগ সম্পর্কে এবং সামান্তরিক সূত্র থেকে কীভাবে যোগ বিয়োগ দুটো রেজাল্টই পাবো সামান্তরিক আঁকিয়ে, তার পুরো কনসেপ্ট তোমরা পেয়ে গেছো। এবার এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে হবে। এবার বাস্তব একটা উদাহরণে ভেক্টরের বিয়োগটা আমরা ভালো করে বুঝে নিই। একটা সহজ নিউমেরিক্যালসে আসছি। ধরো একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। আমি এখানে দেখাচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, চারটে ডিরেকশন দেখিয়ে দিলাম। এইবার একটা গাড়ি কোন দিকে যাচ্ছিল? গাড়িটা দারুণ গাড়ি আঁকিয়েছে, তাই না? গাড়িটা বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। তাহলে বুঝতেই পারছো গাড়িটা এই দিকে যাচ্ছিল কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তারপরে কি করলো? হঠাৎ করে কি মনে হলো, 10 সেকেন্ড সময়ের মধ্যে অভিমুখ পাল্টে উত্তর দিকে একই বেগে গেল। তাহলে পরের বেগটা কত? পরের বেগটা কিন্তু উত্তর দিকে, একই বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড। বেগ একই আছে মানে বেগের মান একই আছে। তুমি বলতে পারো দ্রুতি একই আছে, কিন্তু বেগ ভেক্টরটা কি একই আছে? না, সেটা কিন্তু নয়। কারণ বেগ ভেক্টরের মান এক থাকলেও প্রথমে বেগের ডিরেকশন দেখো পূর্ব দিকে, পরের ডিরেকশন কোন দিকে হয়ে গেল? উত্তর দিকে।
তার মানে আসলে বেগ এক নেই, দ্রুতি একই আছে, বেগের মান একই আছে, অর্থাৎ দ্রুতি একই আছে। তাহলে কি বলেছে? ত্বরণ বার করতে বলেছে। তাহলে ত্বরণ মানে তোমরা সবাই জানো বেগ পরিবর্তনের হার। তাহলে ত্বরণ আমরা কি করে বার করি আর একটু ভালো করে ভেবে নিই। সোজা কথা, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে না, তোমার একটা বেগ থেকে আর একটা বেগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে প্রাথমিক বেগ কোন দিকে ছিল? দেখো, প্রাথমিক বেগটা ছিল পূর্ব দিকে। পরের বেগটা কোন দিকে হলো? পরের বেগটা হলো উত্তর দিকে। তাহলে ত্বরণ মানে লাস্টের বেগ মাইনাস ফার্স্টের বেগ, মানে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে কাকে বিয়োগ করব? ফার্স্টের বেগটাকে। আচ্ছা, প্রথম কর্তব্য এক কাজ করি, এই দুটো বেগকে একই আদিবিন্দু থেকে নিয়ে আসি। তাহলে আমার আঁকাটা কেমন হবে? আমার আঁকাটা এরকম হবে। 5 মিটার পার সেকেন্ড ছিল পূর্ব দিকে, পরে হলো 5 মিটার পার সেকেন্ডই কিন্তু উত্তর দিকে। এটা প্রাথমিক বেগ আর এটা অন্তিম বেগ। এইবার আমাকে ত্বরণ বার করতে গেলে ভি মাইনাস ইউ বাই টি করতে হবে। তাহলে কাকে বিয়োগ করতে হবে? প্রাথমিক বেগকে। তাহলে এই যে এখানে বিপরীত ভেক্টর আঁকিয়ে নিলাম। এটা যদি ইউ ভেক্টর হয়, এটা যদি ভি ভেক্টর হয়, তাহলে এটা মাইনাস ইউ ভেক্টর দিয়ে, বুঝতেই পারছো এই যে যোগটা করতে হবে, সামান্তরিক আঁকতে হবে। তবে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার ফলে আমার সামান্তরিকটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে গেল। আর আয়তক্ষেত্র হয়ে গেলেই ভেক্টর যোগে কিন্তু আমি স্পেশাল একটা সুবিধা পেয়ে যাই। সেই সুবিধাটা তোমরা শিখেছো আগের ভিডিওতে। তাহলে এইটা হচ্ছে কি বিয়োগফল। বিয়োগফলে তাহলে মান কত? মান বার করতে গিয়ে ভেক্টরের জটিল নিয়মে আর যাবো না, নাম R1 ভেক্টর নাম দিলাম, কারণ অ্যাঙ্গেল কত? 90। তাহলে আর সমান কি, R1 সমান কি √, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তো দুটোরই মান 5। তাহলে 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তার মানে কি হলো? 5√2। তাহলে বেগ পরিবর্তনটা কত পেলাম? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর তার মড মানে মান কত পেলাম না 5√2। তাহলে অ্যাক্সিলারেশনটা কত? অ্যাক্সিলারেশন মানে ত্বরণের আমি মান করছি, সেটা কত? এই বেগ পরিবর্তন বাই সময়। কত সময় হয়েছে? অঙ্কে বলেছে 10 সেকেন্ড সময়ে এই ঘটনাটা ঘটেছে, তাহলে বাই 10। তাহলে হয়ে গেল √2/2 মানে 1/√2। যদি এসআই করে থাকি, এসআই লেখা আছে, তাহলে এককটা কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইভাবে দেখো ভেক্টরে বিয়োগ করে আমরা বেগ পরিবর্তন পেলাম, সময় দিয়ে ভাগ করে ত্বরণ পেয়ে গেলাম। এইবার যদি ত্বরণের অভিমুখটাও বার করতে বলে, তাহলে তুমি কোনো একটা অ্যাঙ্গেল বার করে দেবে। ধরো আমি এই অ্যাঙ্গেলটা বার করব উত্তর দিকের সঙ্গে, থিটা। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, ওই অ্যাঙ্গেলটা বার করতে আর কোনো অসুবিধা নেই। দেখো, বা তুমি ভেক্টরের নিয়মেও যেতে পারো, অ্যাঙ্গেল বার করার যে নিয়ম ট্যান থিটা সমান যেটা হয়। তাহলে এখানে আমি এই বাহুটার দৈর্ঘ্যও জানি 5, আবার এটা মানে এটা সেটাও জানি 5। তাহলে বুঝতেই পারছো ট্যান থিটা সমান হচ্ছে 5/5 লম্ব বাই ভূমি 1, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এই দিকটা কোন দিক? 45 ডিগ্রি মানে কোন দিক? এটা ছিল উত্তর দিক, এটা ছিল পূর্বের উল্টো মানে পশ্চিম দিক। তাহলে এইটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে। তাহলে কি হবে? ত্বরণের অভিমুখ কোন দিকে না উত্তর পশ্চিম দিকে। তাহলে আশা করি অভিমুখের ব্যাপারটা নিয়েও তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো এইভাবে শুধু এরকম নয়, আরও অনেক নিউমেরিক্যালস আছে তোমাদের করতে হবে। কোথাও বাদলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে যোগ তো অনেক শিখলাম, বিয়োগটাও আজকে শিখে গেলাম। এবার যোগের আর এক রকমের উল্টো বিষয়, সেটা হচ্ছে উপাংশে বিভাজন, সেটা শিখব। দেখো, এর আগে আমরা দুটো ভেক্টরকে যোগ করে একটা ভেক্টর পেয়েছি, তার জন্য আমাদের ছিল ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। এইবার করব কি উল্টো কাজ, মানে একটা ভেক্টরকে ভেঙে এবার দুটো ভেক্টর পাবো। তবে যা ইচ্ছে তাই দুটো ভেক্টর বলে দিলে মোটেও হবে না। যে দুটো ভেক্টর পাবো সে দুটো ভেক্টরকে যোগ করলে যেন ওই একটা ভেক্টর মানে যাকে ভেঙেছিলাম তাকে যেন ফেরত পাওয়া যায়, তবেকারই এই দুটো ভেক্টরকে বলবো ওই ভেক্টরটার উপাংশ। তো চলো কি করে উপাংশে ভাঙা যায় সেগুলো আমরা বুঝে নিই, কারণ এই উপাংশে ভাঙতে না শিখলে কিন্তু পরে অনেক সমস্যা আছে। ফিজিক্সে পদে পদে আমাদের এই উপাংশে ভাঙতে হবে ভেক্টরকে। আচ্ছা,
তাহলে সেই ছোটোবেলাকার ভাবনায় আবার ফেরত যাই। ভেক্টরের যখনই নতুন টপিক ধরছি, ছোটোবেলাকার মানে ক্লাস 1-এর ভাবনা ভাবতে শুরু করছি। তো ক্লাস 1-এ সংখ্যাগুলো শেখার পরে প্রথমে আমরা করেছিলাম কি, যোগ। আমাদের কি বলা হয়েছিল, করো যোগ 2 যোগ 3, কী বার করেছিলাম 5। আমরা যেভাবে করি না কেন, আঙুল গুনে হোক, দাগ টেনে হোক, 5 তো অবশ্যই বার করেছিলাম। অন্য যদি কিছু বার করে থাকি তাহলে তো কানমোলা খেয়েইছি। তো যাই হোক, এইবার কাজটা একটু কঠিন। এইবার ধরো অঙ্কের স্যার ক্লাসের খুব কিন্তু কড়া স্যার, তিনি বলেছেন এবার তোমরা এই কাজ করো, 5কে ভাঙো দুটো সংখ্যায়। তাহলে তুমি যদি চালাক হও, তুমি বেশ কয়েকটা অ্যান্সার লিখতে পারবে। তুমি হয়তো লিখলে 1 + 4, আমি শূন্যটাকে অ্যাভয়েড করছি। কেউ আবার হয়তো লিখলে 2 + 3, আবার হয়তো লিখলে 3 + 2, আবার হয়তো লিখলে 4 + 1। এরকম কত না, দশমিকগুলো ধরলে তো অসংখ্য ভাগে তুমি ভাঙতে পারবে। তাহলে দেখো, দুটো সংখ্যাকে যোগ করলে একটা নির্দিষ্ট সংখ্যায় পাচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাঙলে পারে তখন কিন্তু একাধিক সেট পেয়ে যাচ্ছি। তা ভেক্টরেও কিন্তু এই সমস্যাটা আসে। অলরেডি ভেক্টরের যোগ শিখে গেছি, দুটো ভেক্টরকে যোগ করলে দেখো আমরা একটাই ভেক্টর পেয়েছি। কিন্তু যদি একটা ভেক্টরকে ওই রকম দুটো উপাংশে ভাঙতে হয় তাহলে কিন্তু আমরা একাধিক সেট পেতেই পারি। তো সেই কারণে শুধু উপাংশে ভাঙো বললে হবে না, বলে দিতে হবে কোন কোন অ্যাঙ্গেলে ভাঙতে হবে, তাহলে কিন্তু নির্দিষ্ট আমি একটা সেটই পাবো। যেমন ধরো এটা আর ভেক্টর বলেছে, এই আর ভেক্টরটাকে দুটো উপাংশে ভাঙো। একটা উপাংশ আর ভেক্টরের সঙ্গে যেন আলফা কোণে থাকে, আর একটা উপাংশ যেন আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে থাকে। তাহলে দুটো দিক দেখিয়ে দিলাম। তাহলে আমরা করব কি, এই যে দুটো দিক দেখানো হয়েছে এদের সাহায্যে একটা সামান্তরিক কমপ্লিট করে ফেলবো, যে সামান্তরিকের কর্ণটা কিন্তু এই আর ভেক্টরকে প্রকাশ করবে। কি করে সেটা করব, আর ভেক্টরের এই যে শেষ, সেখান থেকে এইটা দিকটার সঙ্গে সমান্তরাল একটা রেখা আঁকি ফেললাম, আবার এই দিকের সঙ্গে সমান্তরালে আর একটা রেখা আঁকি ফেললাম। তাহলে আমরা কি পেলাম, একটা সামান্তরিক, নাম দিয়ে দিচ্ছি ABCD। এইবার যদি এই AD বরাবর একটা ভেক্টর লিখে ফেলি, ধরো এ ভেক্টর, আর AB বরাবর একটা ভেক্টর লিখে ফেলি, ধরো সেটা বি ভেক্টর, তাহলে একদিন যা শিখে এসেছি সামান্তরিক সূত্র, সেখান থেকে খুব সহজেই বলতে পারছি এই এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান আর ভেক্টর হবে। তাহলে আসলে এখানে করেছি উল্টো কাজটা। এখানে আর ভেক্টরকেই দুটো ভেক্টরে ভাঙলাম, আলফা কোণে আর বিটা কোণে, একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর, এবং দেখছি ওই দুটো যোগ করলে আবার আর ভেক্টরকে ফেরত পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা সিদ্ধান্তে পৌঁছলাম যে আর ভেক্টরের দুটো উপাংশ বা কম্পোনেন্ট হলো এ ভেক্টর আর বি ভেক্টর। একটা কম্পোনেন্ট আলফা কোণে আছে আর একটা কম্পোনেন্ট বিটা কোণে আছে। আচ্ছা, তা এটা বললেই তো হবে না, ওই আর ভেক্টর আলফা কোণ বিটা কোণের সাহায্যে এই কম্পোনেন্টগুলোর কিন্তু মানটাকে আমাকে বার করে দিতে হবে। দিকটাকে কেন বার করতে হবে না, কারণ দেখো অলরেডি দিকের দরুন যে কোণ আলফা বিটা, ওটা তো বলেই দেওয়া আছে। তাহলে দিকটা বলে দেওয়া আছে, আমাদের বের করতে হবে মানটাকে। কি করে করব দেখো, এটা করতে গেলে ত্রিভুজ সূত্র সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে অঙ্কের স্যার শেখাবেন, আমি সেখান থেকে একটা সূত্রকে কাজে লাগাবো। ধরো এই ত্রিভুজটা, এই কোণটার নাম ক্যাপিটাল এ, এভাবেও কোণকে প্রকাশ করা যায়, দেখবে অঙ্কের স্যার বলবেন। এই কোণটার নাম ধরো ক্যাপিটাল বি, আর এই কোণটার নাম ধরো ক্যাপিটাল সি। আচ্ছা, এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য ধরো স্মল এ, এই বাহুটার দৈর্ঘ্য ধরো স্মল বি, আর এই বাহুটার দৈর্ঘ্য ধরো স্মল সি। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি, বাহু আর তার বিপরীত কোণের সাইন, মানে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। তাহলে কী করলাম, কোনো একটা বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই তার বিপরীত দিকের যে কোণ তার সাইন নিচ্ছি। এই যে অনুপাতগুলো করছি নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে এগুলো সমান হবে। ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে অঙ্কে কি এটা শিখবো আমরা। তো ব্যাপার যেটা হচ্ছে, তুমি এরকম কখনোই ভেবো না যে এই ত্রিভুজের এই বাহু বাই তার উল্টো দিকের কোণের সাইন সমান অন্য একটা ত্রিভুজের কোনো একটা বাহু তার উল্টো দিকের কোণের সাইন সমান হবে, তা কখনো হবে না। একটা ত্রিভুজেরই তিনটে বাহু এবং তাদের বিপরীত দিকের
যে তিনটে কোণ, তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তাহলে এই সূত্র কীভাবে আসলো, কেন আসলো অঙ্কের স্যার শেখাবেন, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব দেখো, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, দুটো ত্রিভুজ পেয়েছি, আমি ACD ত্রিভুজটার কথা বলছি। এই অ্যাঙ্গেলটা অলরেডি আলফা পেয়ে গেছি। এই অ্যাঙ্গেলটা কত হবে ভাবো তো, দেখতেই পাচ্ছ এটা বিটা, তাহলে এটা একান্তর হয়ে গিয়ে এটাও বিটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, দুটো অ্যাঙ্গেল আলফা আর বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলই পেয়ে গেলে। আচ্ছা, এটা হলো। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টরের মান, ম্যাগনিটিউড, তার মানে স্মল এ। এই বাহুটার দৈর্ঘ্য আবার এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে সমান, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আবার বি ভেক্টরের মান, মানে স্মল বি হবে। আর এই বাহুটার দৈর্ঘ্য হবে আর ভেক্টরের মান, মানে আর। তাহলে যদি ত্রিভুজের ধর্মাবলী অনুসারে এই সূত্রগুলোই চলে আসি, তাহলে AD বাই বিপরীত দিকের কোণ খোঁজো বিটা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু CD বাই উল্টো দিকের অ্যাঙ্গেল খোঁজো আলফা সাইন আলফা সমান AC তার উল্টো দিকের কোণ খোঁজো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ত্রিভুজ ধর্মাবলী অনুসারে এই ছবি থেকে আমি এটা লিখতে পাচ্ছি। আবার ওই ছবি থেকে দেখো কি লেখা যাচ্ছে, AD মানে এ ভেক্টরের মান A বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু CD মানে বি ভেক্টরের মান B বাই সাইন আলফা, AC মানে আর ভেক্টরের মান আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস সামথিং, মানে কি ওই অ্যাঙ্গেলটাই হয়, তার মানে সাইন আলফা প্লাস বিটা। এইবার কিচ্ছু না, আমি যদি এটা আর এটা কম্পেয়ার করি তাহলে কি হচ্ছে, A ইজ ইকুয়াল টু আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর B সমান কি হচ্ছে, এটা আর এটা কম্পেয়ার করছি, B সমান কি হচ্ছে আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কি করে আমি এ ভেক্টরের মান A আর B ভেক্টরের মান B বার করতে পারলাম। এইবার একটা স্পেশাল কেসে চলে আসি, সেটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশ বিভাজন মানে কি, এই যে উপাংশ এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মাঝে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, অর্থাৎ সোজা কথা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে ছবিটা কি দাঁড়াচ্ছে, ছবিটা হয়ে যাচ্ছে এরকম। এই আমার আর ভেক্টর, একটা উপাংশ এ ভেক্টর আর একটা উপাংশ বি ভেক্টর। দেখতেই পাচ্ছ এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে কোণ কত না 90 ডিগ্রি, অর্থাৎ সামান্তরিকটা এবার আয়তক্ষেত্র হয়ে গেল। এইবার ধরো এই পুরো কোণটা 90, এবার ধরো পুরো কোণটা বলেও দেয়নি, শুধু আলফাকে বলে দিয়েছে, তাহলে এই বিটার জায়গায় কী লিখব, বিটা সমান কি, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ওই যে উপরে সমীকরণ এটা আর এটা, ওখান থেকে আমি বিটাকে রিপ্লেস করে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো, এ সমান কি পাচ্ছি, আর সাইন বিটাকে রিপ্লেস করব, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখছি বিটার বদলে, বাই নিচে দেখো আলফা প্লাস বিটা মানে তো 90 ডিগ্রি, তাহলে এ সমান কি দাঁড়াচ্ছে দেখো, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কস আলফা। এ সমান পেলাম আর কস আলফা, নিচে সাইন 90 তো 1 জানোই। একই রকমভাবে এই যে সমীকরণ থেকে বি সমান কি পাচ্ছি, আর আলফাকে রাখবো, তাহলে সাইন আলফা থাকলো, নিচে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 তো 1, তাহলে বি সমান কি পাচ্ছি আর সাইন আলফা। তাহলে খুব সুন্দর দুটো সমীকরণ পেলাম। উপাংশে লম্ব উপাংশে ভাঙলে একটা উপাংশ কী হবে আর কস আলফা, আর একটা উপাংশ কী হবে আর সাইন আলফা। এবার অঙ্ক করতে গিয়ে কোনটাকে কস করব কোনটাকে সাইন করব এইটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, সেটা দূর করার দারুণ উপায়, এই যে আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে কে আছে, এ আছে, কোণে কে আছে এ ভেক্টর, তাহলে যে কোণে থাকবে তার সঙ্গে কস যাবে, কোণে কস, তাহলে এ ভেক্টরের মান এ সমান কি আর কোণে আছে, তাহলে কস আর কস আলফা, এ সমান আর কস আলফা, আর অন্যজন কি হবে সাইন।
তাহলে ধরো যদি আমি বিটাকে রাখতাম, এই অ্যাঙ্গেলটা তো বিটা ছিল, যদি বিটাকে রাখতাম তাহলে কি লিখতাম, তাহলে এই নিয়ম অনুসারে মানে কোণে কস ওই নিয়ম অনুসারে তখন কি হতো, বি সমান হতো আর কস বিটা, কারণ এবার কোণে কে আছে বি, তাহলে এ সমান কি হতো আর সাইন বিটা। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে। লম্বোপাংশে বিভাজন তো শিখে গেলাম, আমাদের এই লম্বোপাংশটাই সব জায়গায় লাগে। তো ঝটপট একটা খুব সহজ অঙ্ক করে নিই, তাহলে ব্যাপারটা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও আগে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখিয়ে দিচ্ছি, এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার বলছে যে একটা 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে বলটা কত কোণে আনত, 60 ডিগ্রি। তাহলে এই আমি আঁকলাম একটা বল, কত না সেটা 30 ডাইন, কত কোণে আনত, 60 ডিগ্রি কোণে আনত। দিয়ে বলেছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর বলটার উপাংশ বার করো। তাহলে বুঝতেই পারছো উপাংশ বার করার জন্য এই সামান্তরিক কমপ্লিট করব। এখানে লম্ব উপাংশ তাহলে আয়তক্ষেত্র হলো, তাহলে এই একটা উপাংশ আর এই একটা উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ নাম, এটা নাম দিলাম ওয়াই ভেক্টর আর এটা নাম দিলাম এক্স ভেক্টর। তাহলে ওয়াই ভেক্টর সমান কি হচ্ছে, ওয়াই ভেক্টর লিখবো না, আমি তো উপাংশের মান বার করবো ফর্মুলায়। তাহলে ওয়াই সমান কি হচ্ছে, সোজা কথা 60 ডিগ্রি কোণে তো এই ওয়াই অক্ষের দিকের উপাংশটাই আছে, তাহলে কোণে আছে তাহলে কস যাবে, তাহলে ওয়াই সমান কি 30 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি তোমরা জানো হাফ হয়, তাহলে হাফ হলে কত 15 ডাইন। আর এক্স অক্ষ বরাবর উপাংশের মান এক্স সমান কী হবে, অন্যটা এটা যদি কস হয় অন্যটা কী হবে সাইন, তাহলে 30 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি কী হয় √3/2, তার মানে 15 √3 ডাইন। তাহলে দেখো কত সহজে একটা ভেক্টরে কিন্তু দুটো দিক বরাবর উপাংশটা আমরা পেয়ে গেলাম। তো এটা একটা সহজ নিউমেরিক্যালস ছিল, তোমরা বই থেকে হোক, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক, আরও জটিল জটিল নিউমেরিক্যালগুলো সলভ করার চেষ্টা করবা, নিজে পড়বা। নিজে করা হচ্ছে সব থেকে ভালো শেখা। তারপরে যদি না পারা যায় একান্তই কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবা, অবশ্যই আমি তোমাদের সমস্যা মিটিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। শুধু ক্লাস শেষ করলেই হবে না, তোমাদের খাটনিটা খাটতে হবে, তবেকারই এই ক্লাসগুলো সফল হবে। এবং ভালো করে খাটো, আমি সাথে আছি। এবং এইভাবে খাটতে খাটতে ভেক্টরটাকে একেবারে জলভাত করে ফেলতে হবে, যাতে ভেক্টরে কঠিন বলে যেন কিছু না থাকে। তাহলে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।